স্বাগত। বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি মুজাহিদুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বৈঠক শেষে 5টি সমঝোতা স্মারক সই করা হয়েছে। এর আগে সকাল 10:35 দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয় দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক। বৈঠকে বিনিয়োগ বাড়াতে শ্রীলঙ্কার প্রতি আহ্বান জানানো হয়। দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনায় গুরুত্ব দেওয়া হয় বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জাহাজ চলাচল, প্রযুক্তি সহ পারস্পরিক সহযোগিতামূলক বিষয়গুলোয়। বৈঠকের বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এদিকে সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। 2 দিনের সফর শেষে সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। এর আগে শুক্রবার সকালে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন মাহিন্দা রাজাপাকসে। বৈঠকের আরও খবর জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের বিস্তারিত জানান। দুই দেশের আমি প্রথম থেকে যদি একটু বলতে চাই যে এই 10 দিন ব্যাপী মুজিব বর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ঘিরে 10 দিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে যেই অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়েছে তাতে 5 দেশের বাংলাদেশের প্রতিবেশী 5টি দক্ষিণ এশিয়া অঞ্চলে 5টি দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এসেছেন, তার আগে কিন্তু নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করে গেছেন এবং আগামীকাল আসবেন নেপালের রাষ্ট্রপতি। এবং যে বিষয়টি আছে শুধুমাত্র কিন্তু একটি উদযাপনের মধ্য দিয়েই এই সীমাবদ্ধ রাখতে চাচ্ছে না এই আয়োজনগুলোর বাংলাদেশ সরকার, কিন্তু তার পাশাপাশি তাদের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে এই অনুষ্ঠানকে সামনে রেখে। তারই অংশ হিসেবে আমরা দেখেছি যে আজকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের শেষে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 5টি সমঝোতা স্মারকে সই হয়েছে। এর মধ্যে আছে কৃষি সহযোগিতা, শিক্ষার্থীর অভিজ্ঞতা বিনিময় সংশ্লিষ্ট বেশ কয়েকটি পারস্পরিক সহযোগিতাকে সামনে রেখে এমওইউ সই হয়েছে। এবং যেই বিষয়টি মূলত বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হলো এই দক্ষিণ অঞ্চলের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিক যোগাযোগ বা ট্রানজিটের ব্যাপ্তি বাড়ানোর কোনো বিকল্প দেখছে না বাংলাদেশ। সেই প্রপোজালই কিন্তু এই 5 সরকার প্রধানের কাছে বাংলাদেশের পক্ষ থেকে রাখা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে যে বিষয়টি আছে, আমরা পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই তিনি এই দ্বিপাক্ষিক যে চুক্তি এমওইউগুলো সই হয়েছে সেটি নিয়ে ব্রিফ করবেন। এবং বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু তার আগে শ্রীলঙ্কার কাছে বিনিয়োগ বাড়ানোর জন্য একটি প্রপোজাল দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানি যে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দ্বিপাক্ষিক বৈঠকে সেই বিষয়টি সামনে এনেছে। একই সাথে সমুদ্র পথকে কাজে লাগিয়ে মালদ্বীপের সাথেও কিন্তু একটি বিষয় আলোচনা হয়েছে, কিভাবে বাংলাদেশের সাথে মালদ্বীপের সরাসরি জাহাজ চলাচল শুরু করা যায়। একইভাবে শ্রীলঙ্কার সাথেও কিন্তু জাহাজ চলাচলের সাথে পাশাপাশি কানেক্টিভিটি আরও কীভাবে বাড়ানো যায় দু দেশের মধ্যে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাফিজা দৌলা। জলমহল নিয়ে গ্রামবাসীর সঙ্গে বিরোধের জেরে সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রধান আসামি স্থানীয় যুবলীগ নেতা ও ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে। সকালে সিলেট পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার খালেকুজ্জামান। এদিকে শুক্রবার রাতে শাল্লা ও দিরাইয়ে অভিযান চালিয়ে আরও 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে প্রধান আসামি সহ মোট 30 জনকে গ্রেপ্তার করা হলো। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনকে শুক্রবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করে সিলেট পিবিআই। শহীদুলকে জিজ্ঞাসাবাদে হামলায় প্ররোচনা দেওয়ার কথা স্বীকারের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পিবিআই। শনিবার সংবাদ সম্মেলন শেষে শাল্লা থানা পুলিশের কাছে শহীদুলকে হস্তান্তর করে তারা। তার নেতৃত্বে, তার পরিকল্পনায় প্রায় 1400 থেকে 1500 লোক ওই এলাকায় আক্রমণ করে। আমাদের কাছে যতটুকু তথ্য দিয়েছে ওগুলো প্রাথমিকভাবে আমরা পেয়েছি, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে সুনামগঞ্জে আলেম ওলামাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের সভা হয়।
আগামী কয়েকদিন তাদের যে কোনো ধরনের সমাবেশ না করতে আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া এই ধরনের হামলার ঘটনা আর যাতে পুনরাবৃত্তি না হয় এজন্য সবাইকে সজাগ থাকতে বলেছেন। এই মুহূর্তে আপাতত কোনো ইসলামিক জলসা যেন না করে পরিস্থিতি স্বাভাবিক হোক, মানুষ একটু ধৈর্য ধারণ করুক, তারপরে আপনাদের ইসলামিক জলসা হবে। এদিকে হামলার ঘটনা জড়িত থাকার কথা অস্বীকার করেছেন আলেম ওলামারা। সাল্লাহ যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এটার সাথে আমাদের ওলামায়ে কেরাম মোটেও সম্পৃক্ত নয়, আমি তার তীব্র নিন্দা জানাই। স্বার্থান্বেষী একটি মহল তাদের পুরানো একটা বিষয় নিয়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য এই মুখ্যম সুযোগটা তারা কাজে লাগিয়েছে। হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার জেরে বুধবার সকালে নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় গ্রামের প্রায় অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সাল্লায় হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে কি তথ্য আপনার কাছে আছে এবং সেক্ষেত্রে যে প্রধান আসামি গ্রেপ্তার করা হয়েছে তার ব্যাপারে আরো বিস্তারিত কি জানতে পেরেছেন? দেখুন, এই হামলার প্রতিবাদে কিন্তু আজকেও সুনামগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন কিন্তু মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করছে। তো কিছুক্ষণ আগে জেলা প্রশাসক কার্যালয়ে একটি আলেম ওলামাদের সাথে নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কিদাকি এবং পুলিশ সুপার মিজানুর রহমান একটা সমাবেশ করেছে যেন আর এই বিষয় নিয়ে আর কোনো উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড না হয় এবং আলেম সমাজদেরকে সজাগ থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুনামগঞ্জ যুবলীগ কিন্তু একটা প্রতিবাদ কর্মসূচি পালন করছে। আর একটি কথা বলা হচ্ছে যে প্রধান আসামি যে স্বাধীনকে বলা হচ্ছে যুবলীগের ওয়ার্ড কমিটির সভাপতি, কিন্তু এখানকার সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর তিনি আমাকে জানিয়েছেন যে এই যে যাকে যে যুবলীগের ওয়ার্ড কমিটির সভাপতি বলা হচ্ছে আসলে সে কিন্তু এই যুবলীগের সাথে কখনো কোনো জড়িতই ছিল না, এরকম একটা দাবি করছেন তারা এই মানববন্ধন থেকে। আর এছাড়াও এই মানববন্ধন থেকে যুবলীগের নেতাকর্মীরাও কিন্তু বলছেন যে এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত হোক সুস্থ তদন্ত করে এবং এই ঘটনার ভিতরে যারা রয়েছে তাদেরকেও বের করা আনার একটি দাবি জানাচ্ছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। এছাড়াও আপনাকে আরেকটা বিষয় বলি, যেহেতু এই এখন পর্যন্ত প্রধান আসামি সহ এখন পর্যন্ত 30 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং গতকালকে রাতে 22 জনকে প্রথম যে 22 জনকে গ্রেফতার করা হয়েছিল সেই 22 জনকে আদালতে তোলা হয়েছিল। আদালতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। তো আজকে আরো নতুন 7 জনকে যে গ্রেফতার করা হয়েছে তাদেরকে হয়তোবা আজকে আদালতে আনা হবে। আর প্রধান আসামি যে স্বাধীনের কথা বলা হচ্ছে সেই স্বাধীনকে পিপিআই সাল্লার থানাতে যে উপজেলায় ঘটনাটা ঘটিয়েছে সেই থানায় নেওয়া হবে এবং আগামীকালকে হয়তোবা আদালতে তোলা হতে পারে। তো সার্বিকভাবে বলা যায় এই ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের প্রত্যেকটা উপজেলায় আমরা সকাল থেকে বিভিন্ন মানববন্ধন কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচির খবর পাচ্ছি এবং আজকেও আরো বেশ কয়েকটা বিকেলের দিকে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তো এই ঘটনা নিয়ে আসলে সুনামগঞ্জের মানুষ অনেকটাই উদ্বিগ্ন এবং অনেকটা নিঠুর বলা যায়, কারণ এইরকম ঘটনা আসলে সারা বাংলাদেশে কোথাও ঘটেছে কিনা তারাই বলছেন যে এরকম একটা ঘটনা সুনামগঞ্জের মতো প্রত্যন্ত একটি অঞ্চলে ঘটবে এরকম আসলে তারা এটা একটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা যা আসলে সুনামগঞ্জের যে সাধারণ মানুষ এবং আপনি জানেন সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষ আসলে এটা মেনে নিতে পারছে না। তো সার্বিকভাবে বলা যায় যতক্ষণ পর্যন্ত যে 2টি মামলা দায়ের করা হয়েছে এই 2টি মামলার যে আসামি রয়েছে অজ্ঞাতনামা যে আরো আসামিগুলো রয়েছে তাদেরকে যদি ধরা হয়ে যায় তাহলে হয়তোবা সুনামগঞ্জের যে মানুষের মনে একটা শান্তি সেটা ফিরে আসবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সাল্লায় হামলার ঘটনার সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জাকির হোসেন। এদিকে সুনামগঞ্জের সাল্লা উপজেলায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা, লুটপাট ও মন্দির ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, এই ধরনের হামলার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ওপর আবারও চ্যালেঞ্জ করা হলো। কিছুদিন আগে একইভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের ওপরও এই চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। সাম্প্রদায়িক এই অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বক্তারা।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের পুনর্বাসন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতিও আহ্বান জানানো হয়। সুনামগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হলে এই ধরনের ঘটনা আবারও হওয়ার আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। ধর্মীয় অনুভূতি শুধুমাত্র একটি ধর্মীয় বা একটি গোষ্ঠীর জন্য নয়, প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের, কারণ সংবিধানে স্পষ্ট করে, যদিও রাষ্ট্র ধর্মের কথা বলা আছে, যদিও বিসমিল্লাহর কথা বলা আছে, সেই সাথে 12 নম্বর অনুচ্ছেদ আছে, সেখানে স্পষ্ট করে বলা আছে রাষ্ট্র কখনো কোনো ধর্মের ব্যাপারে পার্টিজান হবে না। পরাজিত পাকিস্তানি ধারা এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আপনারা মিলিয়ে দেখুন, তারাই কিন্তু এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত বলে হুঁশিয়ার করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন। সুবর্ণ জয়ন্তীর কোনো আনুষ্ঠানিকতা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত। আমরা সরকারে আছি, কিন্তু রাজপথ ছাড়িনি। করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার, মোহাম্মদ খুরশিদ আলম ও MIS এর পরিচালক মিজানুর রহমান। তারা দুজনেই নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। অধিদপ্তর থেকে জানা গেছে, উপসর্গ দেখা দেয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং MIS এর পরিচালক করোনা পরীক্ষা করান। 2-3 দিন আগে তাদের করোনা শনাক্ত হয়। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় 8-10 জন কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার, মোহাম্মদ খুরশিদ আলম এবং MIS এর পরিচালক মিজানুর রহমান তাদের সংস্পর্শে ছিলেন। বাসস্থানের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলে অধিকাংশ মানুষই তা মানছেন না। মাস্ক ছাড়া বাইরে না যেতে প্রজ্ঞাপন দেওয়া সহ নানা মাধ্যমে প্রচার চালানো হলেও তাতে কাজ হচ্ছে না। মাস্ক না পরলে জেল জরিমানার ঘোষণা দেওয়া হলেও মাঠ পর্যায়ে এর প্রয়োগ সীমিত। এমন পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে অনীহার সাথে বাড়ছে করোনা সংক্রমণ। গত বছরের ডিসেম্বরের পর করোনা সংক্রমণের মাত্রা ধীরে ধীরে কমতে থাকলেও চলতি মার্চের শুরু থেকে আবারও তা বাড়ছে উদ্বেগজনক হারে। এরপর কোভিড সংক্রমণ রোধে কাঁচাবাজার, পাবলিক ট্রান্সপোর্টে যে কোনো ধরনের জনসমাগম সীমিত করা সহ 12 দফা সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি আবারও বাধ্যতামূলক করা হয় মাস্ক পরা। তবে এসবের বালাই নেই রাজধানীর কাঁচাবাজারগুলোতে। একই সাথে সামাজিক দূরত্বের বিষয়টিতেও নেই কারো ভ্রুক্ষেপ। কিন্তু কেন মাস্ক পরা ও স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন? জবাবে এক একজনের এক এক রকম অজুহাত। পরা উচিত ছিল, কিন্তু মাস্কটা ওই পড়ে গেছে, মোটরসাইকেল আছে তো পড়ে গেছে। না, মাস্ক আছে, পকেটে আছে। মাস্ক লাগাই মাস্ক লাগাম, কেমন বস্তাটা টানছি, এমন মনে মাস্ক টাছ লাগাম। সবজি, মাছ, মুদি, ফল বিক্রেতা সহ অধিকাংশ দোকানদারের মুখেই নেই মাস্ক। অনেক ক্রেতাও আসছেন মাস্ক ছাড়া। এদিকে কেউ কেউ আবার মাস্ক পরলেও তা নেই সঠিক স্থানে। ফলে ব্যবসায়ী পরিচিত কাস্টমার না করতে তো পারি না, অনেকে পরে আসে, অনেকে পরে আসে না। আমরা পরে অন্য সময় খুলে রাখি। শরবত খাইছিলাম, এই কারণে মাস্কটা খুলে রাখছি। এই জায়গায় মাস্কটা আমরা এই যে জায়গায় এই মাস্কটা পরে নাই যে কাজ আছে, দমদম ওই চা খাইছি তো এই কারণে ভুলে গেছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষকে যদি স্বাস্থ্যবিধি মানানো না যায় তাহলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে করোনা পরিস্থিতি। মানুষের মধ্যে অপ্রয়োজনীয় আত্মবিশ্বাস, আমি যেটাকে বলবো, যেটা খুবই ক্ষতিকারক। এই যে ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্সের জন্যে তারা আজকে মাস্ক পরিহার করছেন, প্লাস স্বাস্থ্যবিধি মানছেন না। এই দুটোর কারণে কোভিড সিচুয়েশন কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। চিকিৎসকরা আরও বলছেন, টিকা নেওয়ার পরও ব্যবহার করতে হবে মাস্ক, তা না হলে কার্যকারিতা থাকবে না ভ্যাকসিনের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 80% মানুষই দাঁতের সমস্যায় ভুগছেন, আর তাদের প্রায় 90%ই ক্ষয়রোগে। সচেতনতা বাড়লেও কমছে না দাঁতের রোগ। তাই দিনে 2 বার ব্রাশ করার পাশাপাশি বছরে অন্তত 2 বার দাঁত পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ দাঁত। নিয়মিত যত্ন না নেয় দেশের বেশিরভাগ মানুষই দাঁতের সমস্যায় আক্রান্ত।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বলছে, বয়সের তারতম্য অনুযায়ী রোগের ভিন্নতা থাকলেও তা দিন দিন বাড়ছে, বিশেষ করে দাঁতের ক্ষয়রোগ ও সেন্সিটিভিটি। সাউথ এশিয়াতে মুখের ক্যান্সারের প্রকোপ বেশি, এর মধ্যে এটির পরিসংখ্যান বাংলাদেশে বেশি, কারণ বাংলাদেশের মানুষ পান, চুন, সুপারি, খৈনি, গুল এইসব খায়, অ্যালকোহলিক আছে, ধূমপান করে, এইসব কারণে আপনার তত্ত্বগত কারণ এগুলো মুখের ক্যান্সারের। প্রতিদিন অন্তত 2 বার দাঁত ব্রাশ করার পাশাপাশি বছরে অন্তত 2 বার স্বীকৃত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের বাংলাদেশে কোয়াক প্র্যাকটিস বেশি, লক্ষ লক্ষ কোয়াক ধাপিয়ে বেড়াচ্ছে সারা দেশে, তারা কোনো সায়েন্টিফিক চিকিৎসা দেয় না, তারা আপনার এই যে অবৈজ্ঞানিক এই চিকিৎসার কারণে, হাফ ডান চিকিৎসার কারণে আমাদের যারা চিকিৎসা নেয় তাদের কাছে পয়সা বাঁচাতে গিয়ে অথবা অজ্ঞানতাবশত, না জানা বশত কার কাছে যাচ্ছে জানে না। বাজারে প্রচলিত বেশিরভাগ টুথপেস্ট ও ব্রাশও অনেক সময় দাঁতের রোগের কারণ হয়ে দাঁড়ায়, তাই ভালো মানের টুথপেস্ট ও ব্রাশ ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও নির্বাহী পরিচালক শাহ আলমের অবৈধ সম্পদের খোঁজ নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। পিকে হালদারের দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্টতায় সম্প্রতি তাদের নাম এসেছে। এর আগে একই অভিযোগে কেন তাদের গ্রেপ্তার করা হয়নি তা নিয়ে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট। 2014 থেকে 2018 সাল পর্যন্ত আর্থিক খাত থেকে প্রায় 15,000 কোটি টাকা আত্মসাৎ করে পিকে হালদার চক্র। প্রাথমিকভাবে এই চক্রের 62 জনকে চিহ্নিত করে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার হন ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক। পরে পিকে হালদারের অর্থ আত্মসাতের বিষয়ে রাশেদের জবানবন্দিতে উঠে আসে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও নির্বাহী পরিচালক শাহ আলমের নাম। তবে নথিপত্রে পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্টতায় কেন্দ্রীয় ব্যাংকের নিরীক্ষণ বিভাগের 10 জনের নাম পাওয়া গেছে। কিভাবে উনি এত টাকা নিয়ে গেল উইদাউট অ্যাপ্রুভাল অফ দি বাংলাদেশ ব্যাংক? অবভিয়াসলি বাংলাদেশ ব্যাংক তার দায় দায়িত্ব এড়াতে পারে না। এখন দায় দায়িত্ব এড়াতে পারে না কিছু কর্মকর্তার কারণে এই ঘটনাটি ঘটেছে। এখন কারা কারা জড়িত এই বিষয়টি খতিয়ে দেখছে। দুর্নীতির অভিযোগ আসায় এসকে সুর ও শাহ আলম পরিবারের সম্পদের হিসেব নেবে দুদক। তবে এই বিষয়ে এখনই গণমাধ্যমকে কিছু বলতে রাজি নয় সংস্থাটি। পিকে হালদারের সহযোগী এই যাবৎ প্রাপ্ত 33 জন, তাদেরও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে নোটিশ জারি করা হয়েছে। আশা করা যায় যে সেই সম্পদ বিবরণী পাওয়ার পরে এই সমস্যার গভীরে পৌঁছা সম্ভব হবে। পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 10 জন, যাদের মধ্যে 5 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দোকান কর্মচারী থেকে স্বর্ণ চোরা কারবারি, তারপর প্লট বাণিজ্যে বিপুল বিত্তের মালিক মনির হোসেন ওরফে গোল্ডেন মনির। 11 বছরে তার ব্যাংক অ্যাকাউন্টে হয়েছে 1000 কোটি টাকার লেনদেন। ব্যাংকে জব্দ হওয়া 192 কোটি টাকা ছাড়াও মনিরের প্রায় 300 কোটি টাকা সম্পদের খোঁজ পেয়েছে সিআইডি। এসব ঘটনার সংশ্লিষ্টতায় কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান সহ আরও 8 থেকে 10 জনের বিরুদ্ধে তদন্ত করছে সংস্থাটি। রাজধানীর মেরুলবাড্ডায় গোল্ডেন মনিরের বাসায় গত বছরের নভেম্বরে অভিযান চালায় র্যাব। মাদক ও অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় মনিরকে। মনিরের মানি লন্ডারিংয়ের তথ্য পেয়ে চলতি বছরের জানুয়ারিতে অনুসন্ধানে নামে সিআইডি। তথ্য চাওয়া হয় বাংলাদেশ ব্যাংক সহ 18টি সংস্থার কাছে। ইতোমধ্যে বেশ কিছু তথ্য এসে পৌঁছেছে সিআইডির কাছে। সংস্থাটি জানিয়েছে 2009 সাল থেকে মনির ও তার প্রতিষ্ঠানের নামে 13টি ব্যাংকের 129 অ্যাকাউন্টে 1002 কোটি টাকার লেনদেন হয়েছে। মনিরের মালিকানাধীন 6টি প্রতিষ্ঠানের জন্য এত বড় লেনদেন অস্বাভাবিক বলছে সিআইডি। এত টাকা জমা থাকার এইসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে হওয়াটা খুব স্বাভাবিক বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। হাওয়েভার আমরা বিস্তারিত ইনকোয়ারি করে এবং ওনার কাছ থেকে বক্তব্য পাওয়ার পর আমরা এগুলি বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তে আসব। মনিরের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আছে উত্তরা 13 নম্বর সেক্টরের গ্র্যান্ড জমজম টাওয়ার, 11 নম্বর সেক্টরের 90 কাঠার উপর প্রস্তাবিত আল সাফা টাওয়ার, অটো কার সিলেকশন, গালফ অটো, মনির বিল্ডার্স ও স্বদেশ প্রপার্টিজ। এছাড়াও বাড্ডা ডিআইটি প্রজেক্টে 37টি প্লট, পূর্বাচলে একাধিক প্লট এবং উত্তরার নলভোগে ও নবাবগঞ্জে মনিরের জমির খোঁজ মিলেছে সিআইডির অনুসন্ধানে। কেটে জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে চাইব, প্লাস লিখিত আমরা চেয়েছি ওনার কাছে
চেয়েছি, কিন্তু এখন আমরা পাচ্ছি না। এটা পেলে আমরা আশা করছি অল্প দিনের মধ্যে আমরা ইনকোয়ারিটা শেষ করে ফেলে ইনকোয়ারির মেরিট অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। মনিরের সাথে সংশ্লিষ্টতায় ঢাকা উত্তর সিটি কাউন্সিলর মোহাম্মদ শফিকুল শফিক ও সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এছাড়া আরও 8 থেকে 10 জনের বিষয়ে অনুসন্ধান চলছে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি উক্ত কাউন্সিলর ও চেয়ারম্যান। হ্যাঁ, একটু পরে ভাই ফোন দিতেছি, ভাই পরে একটু কথা বলতেছি। আমি শুনতে পাচ্ছি, আমি এখন শুনতে পাচ্ছি। আমি তো ক্লিয়ার না। হ্যালো। অনুসন্ধান শেষ করে এ মাসেই মনির ও তার সহযোগীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করবে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2019 সালের তুলনায় 2020 সালে ঢাকায় বায়ু দূষণের মাত্রা বেড়েছে 5 গুণেরও বেশি। শহরের 70টি স্থানে জরিপ চালিয়ে আজ এই প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপ ও স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। দূষণ রোধে নির্মল বায়ু আইন পাশের দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। বায়ু দূষণের দিক দিয়ে 2019 ও 20 সালে বিশ্বের শীর্ষে বাংলাদেশ, আর দূষণের দিক দিয়ে শহরগুলোর মধ্যে দ্বিতীয় মেগাসিটি ঢাকা। এমন প্রেক্ষাপটে 2020 সালে ঢাকার 70টি পয়েন্টে বায়ু দূষণের মাত্রা ও কারণ অনুসন্ধানে জরিপ চালায় দুটি প্রতিষ্ঠান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে দাবি করা হয়, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত রাস্তা খোঁড়াখুড়ির কারণে সবচেয়ে বেশি 30% বায়ু দূষণ হয়। এরপরই ইট ভাটা ও শিল্প কারখানার কারণে 29%, আর 15% বায়ু দূষণ যানবাহনের কালো ধোঁয়া থেকে। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় প্রতি ঘনমিটারে ধূলিকণা পরিমাণ ছিল 335.4 মিলিগ্রাম, যা স্বাভাবিক মাত্রার চেয়ে 5 গুণেরও বেশি। বায়ু দূষণ রোধে 2 থেকে 3 ঘন্টা পরপর পানি ছিটানো সহ বেশ কিছু সুপারিশ করে গবেষণা প্রতিষ্ঠানগুলো। এর জন্য নির্মাণ সামগ্রী পরিবহনকারী যে যানবাহন আছে সেগুলো রাত্রিবেলা শহরের ভিতর দিয়ে দ্রুত গতিতে চলাচল করে, এবং রাত্রিবেলা কিন্তু এই যে বললাম যে ঝাড়ু দেওয়া হয়, এইসব কারণে কিন্তু রাত্রিবেলা প্রচুর পরিমাণ ধুলা দূষণ বা বায়ু দূষণ লক্ষ্য করা যায়। বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার কারণ বের করার দাবি জানান নগর পরিকল্পনাবিদরা। কোন মহলের কারণে এইরকম একটি গুরুত্বপূর্ণ অ্যাক্টকে গলায় পাড়া দিয়ে দাবিয়ে রাখা হয়েছে, এটা আমরা বুঝতে চাই। বরং ক্লিন এয়ার প্রকল্পের নামে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে ফুটওভার ব্রিজ বানানোর কাজে। প্রতিবেদনের তথ্য মতে ঢাকার সবচেয়ে বেশি দূষিত এলাকা পুরান ঢাকা, কম দূষণ মোহাম্মদপুর, পল্লবী ও ক্যান্টনমেন্ট এলাকায়, আর আশঙ্কাজনক হারে বায়ু দূষণ বাড়ছে ধানমন্ডি, গুলশান, বনানী ও বাড্ডায়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। ছুটির দিনে মেলা শুরু হয়েছে 11টায়, চলবে রাত 8:30 পর্যন্ত। তবে ছুটির দিন হলেও করোনার কারণে এবার প্রথম দিকে নেই শিশু প্রহর। মেলার বেশিরভাগ স্টলে নতুন বই এখনো আসেনি, তবে সকাল থেকে পাঠক দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়েছে। পাঠকের বেশিরভাগ স্টল ঘুরে ঘুরে বই দেখছেন, পছন্দ হলে কিনছেন অনেকে, আবার স্টলে স্টলে ঘুরে খোঁজ নিচ্ছেন নতুন বইয়ের। বিক্রেতারা জানান, শুরুর দিক হওয়ায় মেলায় বিক্রি এখনো কম। মেলার শেষ দিকে বিক্রি বাড়ার আশা প্রকাশ করেন বিক্রেতারা। এবার মেলার পরিধি প্রায় দ্বিগুণ করা হয়েছে। মেলায় ঢোকার পথে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্যানিটাইজেশন করার পরেই মেলায় দর্শনার্থীদের প্রবেশ করানো হচ্ছে। বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনে দেখে যে বাচ্চারা বইমেলা চলতেছে, তো এই জন্য বললো এই জন্য ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে আসে। আর্লি সকালে এসেছি, তেমন জনসমাগম হয়নি, আর ফ্যামিলি নিয়ে এসে আমার খুব ভালো লাগছে। অভিভাবকরা এসেছেন ছুটির দিন হওয়াতে তাদের পরিবারের ছোট সদস্যদের নিয়ে, তারা ছোটদের বিভিন্ন যে স্টলগুলো রয়েছে সেসব স্টলগুলোতে ঘুরে ঘুরে সায়েন্স ফিকশন সহ আপনার বিভিন্ন গল্পের বই, এছাড়াও দেখা যাচ্ছে যে যাদের এরকম কার্টুন সহ বিভিন্ন ধরনের বই কিনছেন আমরা যেটি দেখতে পেরেছি। এছাড়া এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে, দুপুরের পর থেকে কিন্তু বড়দের আনাগোনাও দেখা যাচ্ছে বিভিন্ন স্টলে। তবে মূলত প্রকাশকরা বা বিক্রেতারা যেটি বলছেন, করোনা পরিস্থিতি বিবেচনায় কিন্তু তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা সেরকম কিন্তু সাড়া পাননি। আজকে ছুটির দিনও আসলে যে পরিমাণ সাড়া পাওয়ার কথা আগে ভেবেছিলেন
সেরকম সারাও কিন্তু তারা এখন পর্যন্ত পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি আশা করছেন বেলা বাড়ার সাথে সাথেই বিভিন্ন স্টলে হয়তো বিক্রি বাড়বে, এমনটাই কিন্তু বলছেন। আমরা একটু চেষ্টা করব যে যেসব স্টলে আপনার এখন দুপুর হয়ে যাওয়াতে লাঞ্চের বিরতি চলছে, অনেকে লাঞ্চ করছে। এছাড়া দেখা যাচ্ছে যে কোনো মেলার প্রাঙ্গণে বিভিন্ন স্টলে কিন্তু মেরামতের কাজও চলছে। যেহেতু মেলার মেরামতের কাজ চলছে, এখনও করোনা পরিস্থিতি বিবেচনায় দর্শক বা পাঠক যারা আছে তাদের কিন্তু ভিড় এত বেশি লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেহেতু আজকে ছুটির দিন, দুপুরের পরে বিকেল নাগাদ লেখক পাঠক সহ শরণার্থীদের ভিড় আরও বাড়বে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। বইমেলা থেকে মেলার তৃতীয় দিনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। ঢাকার কেরানীগঞ্জের বছিলা সড়কের অন্তত 4 কিলোমিটারের দুপাশ দখল করে গড়ে উঠেছে ডজন খানেক বহুতল ভবন। এসব দখলদারের বেশিরভাগই প্রভাবশালী। তবে সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি 4 লেনে উন্নীত করা হবে। কেরানীগঞ্জের মধ্যেরচর মৌজার পশ্চিম পাড়ার 9 তলা এই ভবনটির অন্তত 7 ফুট পড়েছে সড়ক ও জনপথের জায়গার উপর। মাপযোগেও মিলে এমন অভিযোগের প্রমাণ। তবে অভিযোগ মানতে নারাজ ভবনের মালিক শাক্তি উন্নয়ন পরিষদের সদস্য হানিফ মিয়া। আমি কিনছি 17 শতাংশ, আছে 11 শতাংশ। এই সরকার একর করে নিয়েছে আমার জায়গায়, আর জায়গাটা বাড়ছে আমার জায়গার মধ্যে বানাইছে, সরকারি জায়গায় বাড়ি করে নিয়ে। শুধু এই বাড়ি নয়, বছিলা ব্রিজ থেকে কেরানীগঞ্জের ঘাটারচর মোড় পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কের অংশ দখল করে দোকানপাট সহ নানা অবৈধ স্থাপনা তৈরি করেছেন অনেকেই। তারা বলছেন সরকার চাইলে যে কোনো সময় জায়গা ছেড়ে দেবেন। এরই মধ্যে কেউ কেউ সরিয়ে নিয়েছেন অবৈধ স্থাপনা। এখান থেকে 3 ফিট পড়ছে, তো বলতে পারবো না, মাইপা দেখবেন আপনারা, পড়লে ভেঙে দিব। ওটা আপনার মাপবেন, আমার সীমানা থেকে মাপবেন, একর প্লেয়ার আছে। সরকারের রাস্তায় অর্ধেকটা ফেরা গেছে গা, আর অর্ধেকটা রয়েছে, এটা অনেক মালিকই ভাঙতে আছে। দিক দিয়ে যাওয়া ভাঙছে 2 সাইড দিয়ে একবার ভাঙে আছে, আর কিছু কিছু ভাঙে নেই। যারা বলছে যে ওনাদেরটা ওনারা নিজেরা ভাঙে নেবে, এগুলো ভাঙে নেই। দখলের কথা স্বীকার করে সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে এরই মধ্যে জায়গা উদ্ধারে শুরু হয়েছে অভিযান। যখন ওপারে আমরা এটা উচ্ছেদ অভিযান করব, এটা অবশ্যই এটা ভাঙচুরের মধ্যে থাকবে, এবং যত বড় বিল্ডিং হোক না কেন আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেই আমরা এটা উচ্ছেদ অভিযান করব। এই সড়কটি আসলে একটা রেডিয়াল সড়ক। আমাদের যে আউটার এবং ইনার রিং রোড, সেই দুইটা রিং রোডের সংযোগ স্থাপন করবে এই সড়কটি। তিনি আরও জানান আরেকটি ব্রিজ নির্মাণ সহ সড়কটি 4 লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এতে রাজধানীর সঙ্গে এই অঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে এছাড়াও আরও যা থাকছে: মিয়ানমারে পুলিশের গুলিতে আরও 2 বিক্ষোভকারী নিহত। 11 শীর্ষ সেনা কর্মকর্তার ওপর আসছে ইইউ এর নিষেধাজ্ঞা। আট উইকেটের সহজ জয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ব্যাটিং বোলিং সব বিভাগে পর্যুদস্ত বাংলাদেশ। মিয়ানমারের পুলিশের গুলিতে আরও 2 জন নিহত হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার উত্তরাঞ্চলের মোগক শহরে ঘটনা ঘটে। 1.5 মাস ধরে চলা বিক্ষোভ সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 237 জন। এদিকে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের সাথে জড়িত 11 সেনা কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে The question is, will the House suspend the rules and agree to the resolution? Members will... রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাংলাদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। গতকাল একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন। কিছুক্ষণ পর তিনি মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রাজাপাকসার সফরসঙ্গী হিসাবে রয়েছেন শ্রীলঙ্কার একজন মন্ত্রী এবং 5 জন প্রতিমন্ত্রী সহ একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল। এর সফর বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো বেগবান ও জোরদার করবে। প্রধানমন্ত্রী রাজাপাকসা আজ সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
পরে দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিক, বিষয়ত বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা ও তথ্য প্রযুক্তি সহ বিবিধ অঙ্গনে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করা হয়। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুসংহত করতে ফরেন অফিস কনসালটেন্টস, বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক ও বিভিন্ন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সহ বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোসমূহের অধিকতর সক্রিয়করণের বিষয়ে এবং বিস্তৃত পরিসরে সহযোগিতার বলয় সম্প্রসারণের লক্ষ্যে দুই পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে জয়েন্ট কমিশন ফর কম্প্রিহেন্সিভ কোঅপারেশন প্রতিষ্ঠায় দুই নেতা সম্মত হন। বাংলাদেশ শ্রীলঙ্কা পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনকে পুনর্জীবিত করতেও তারা একমত হন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। মহামারী জনিত প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ সফরে আসায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রী। করোনার বৈরী প্রভাব মোকাবিলা করে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল অর্থনীতিতে উত্তরণের সকল মানদণ্ড সফলভাবে পূরণ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কা। সার্ক কোভিড-19 জরুরি তহবিলের আওতায় শ্রীলঙ্কার সহায়তা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজাপাকসা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার বিষয়ে দুই নেতা গুরুত্ব আরোপ করেন। শ্রীলঙ্কার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনে আগ্রহী উভয় দেশ। যেগুলো ইস্যু আলোচনা হয়েছে আমি বরং এক একটা করে আপনাদের বলি। বাংলাদেশ যেহেতু ওয়ান অফ দি ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিজ অফ দ্য ওয়ার্ল্ড, সেই জন্য আমাদের এখানে আপনার বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে এবং সেই জন্য আমরা শ্রীলঙ্কাকে অনুরোধ করেছি এবং সেই বিনিয়োগের জন্য যে নেতারা জানি আমরা কয়েকটি প্রস্তাব দিয়েছি। বলেছি যে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্টে রাজি, তবে এই মুহূর্তে যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে সময় লাগে তাহলে আমরা পিটিএ প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টে যেতেও রাজি আছি এবং তারা এটা অত্যন্ত আপনার গ্রহণ করেছেন। আমরা এই আমাদের বলেছি যে বাইল্যাটারাল ট্রেডের যথেষ্ট পটেনশিয়াল আছে এবং এইগুলো অর্জিত হবে যদি আমরা এই ফ্রেমওয়ার্কটা আইদার এফটিএ অর পিটিএ যদি তৈরি করি, তাহলে এগুলো অর্জনের সুযোগ আছে। আমরা গ্রেটার প্রাইভেট সেক্টর পার্টিসিপেশনের উপর উভয় দেশ জোর দিয়েছে। আমরা সহমত পোষণ করেছি যে আমাদের ব্যবসায়ীরা তারা দে শুড ভিজিট ইচ আদার এবং তারা অপরচুনিটিগুলো সংগ্রহ করে। আমরা বলেছি যে উই হ্যাভ মেনি প্রোডাক্টস হুইচ হ্যাভ হাই প্রসপেক্টস ইন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হ্যাজ অনেক ইনভেস্টমেন্ট করেছে আমাদের দেশে, মূলত পাওয়ার এবং আরএমজি সেক্টরে। শ্রীলঙ্কা জানিয়েছে তারা তাদের ব্যবসায়ীরা আরো অধিকতর পাওয়ার সেক্টরে ব্যবসা করতে তারা রাজি। আমরা বলেছি যে আমরা উই ক্যান গো ফর ইনভেস্টমেন্ট প্রমোশন এগ্রিমেন্ট অ্যান্ড কাস্টমস কোঅপারেশন। এটা আমরা প্রস্তাব তুলে ধরেছি, তারা এটা সুন্দরভাবে গ্রহণ করেছে। আমরা শ্রীলঙ্কান ব্যবসায়ীদের যে আমাদের যে এগ্রিকালচার সেক্টর অভাবনীয় সাফল্য, সেইখানে এসে তারা যাতে কাজ করতে পারে সেই জন্য অনুরোধ জানিয়েছি এবং বলেছি we will be happy to share our experience in agriculture, particularly in rice farming and freshwater fisheries. আমরা
শ্রীলঙ্কার সাথে কোস্টাল শিপিং এগ্রিমেন্ট ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অন ফিডার সার্ভিসেস কলম্বো এবং চট্টগ্রামের মধ্যে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং তারা মোটামুটি এটাতে রাজি হয়েছে। আমরা শ্রীলঙ্কার থেকে টেকনিক্যাল নো-হাউ, কোস্টাল অ্যাকুয়াকালচার, মেরিন কালচার এন্ড ডিপসি ফিশিং এর উপর আমরা তাদের বলেছি যে তোমরা এই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারো এবং দে এগ্রিড টু ইট। শ্রীলঙ্কা আমরা বলেছি যে তোমরা ইনস্টিটিউশনালাইজ কোঅপারেশন, ক্যাপাসিটি বিল্ডিং, ভোকেশনাল ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্টে আমরা তাদের সাহায্য চেয়েছি এবং সেই সাথে আমরা বলেছি যে ইতিমধ্যেই শ্রীলঙ্কার অনেক ছেলেমেয়েরা বাংলাদেশের মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ আসছে। আমরা উইল ওয়েলকাম মোর অফ দ্য স্টুডেন্টস। তাদের এডুকেশন মিনিস্টার বলেছেন যে তারা এখন শ্রীলঙ্কাতে নিউ কারিকুলাম তৈরি করছেন। মেইন তাদের অবজেক্টিভ হচ্ছে গিয়ে যে এডুকেশন অ্যান্ড জব ম্যাচ, এমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশনের ম্যাচিংটা কিভাবে ভালো হয় সেটার জন্য তারা চিন্তা ভাবনা করছেন। বলছেন আপনারাও যদি এই ব্যাপারে কোনো বুদ্ধি টুদ্ধি থাকে আমাদের জানাবেন। বাট দিস ইজ রিয়েলি গুড, বলছে যে এই ব্যাপারে তারা যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। আমরা তাদের কাছে আমাদের শ্রীলঙ্কা প্রিটি গুড ইন নার্সিং এবং হেলথ প্রফেশনালে আমরা চাইছি যে আমাদের বাংলাদেশি নার্সের ট্রেনিং যাতে তাদের দেশে সুযোগ হয় এবং সেটাতে তারা ঐকমত। আমরা এই ফার্মাসিউটিক্যাল, ওয়ার্ল্ড ক্লাস ফার্মাসিউটিক্যাল আমরা তৈরি করেছি। তো ফার্মাসিউটিক্যাল আমাদের, তারা বলছেন যে তাদের দেশেও তারা ভালো ফার্মাসিউটিক্যাল তৈরি করছেন এবং দে ওয়েলকাম আস। সো এখানে আমাদের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাংলাদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাচ্ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। যাচ্ছি পরের সংবাদে। নিউজিল্যান্ডের ব্যাটিং ব্যর্থতায় বড় হার বাংলাদেশের। সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইরা জিতেছে ৮ উইকেটে। কোনো টাইগার ব্যাটসম্যান ৩০-এর অঙ্ক ছুঁতে পারেনি। বাংলাদেশের ১৩১ রান টপকাতে মাত্র ২১ ওভার ২ বল সময় নেয় নিউজিল্যান্ড। ডানে ডিনে কন্ডিশন জুজুতেই কাবু বাংলাদেশ, নইলে ১৯ রানে অপরাজিত ব্যাটসম্যান কেন এভাবে আউট হবেন। তবে লিটনের আগেই বাংলাদেশের ব্যাটিংয়ে দর্শক সারিতে জায়গা তামিম আর সৌম্যর। সেই সঙ্গে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা। তবে উইকেটে থিতু হওয়ার আভাস দিয়েছিলেন মুশফিক মিঠুন। প্রচুর ডট বল খেলে উইকেট না খোয়ানোর লড়াই চলছিল। তারপরও ভুল ব্যাটিং অ্যাপ্রোচে মাত্র ২৩-এই কাটা পড়েন মুশি, আর ৯ রানে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার মিঠুন। এরপর দুই স্পিনিং অলরাউন্ডার মিরাজ আর মাহিদি বধ হন কিউই স্পিনার স্যান্টনারের ঘূর্ণিতে। দারুণ এক ছক্কায় মাহিদি শুরু করেছিলেন বটে, তবে তার আগ্রাসী ব্যাটিং একেবারেই দীর্ঘ হয়নি। শেষ দিকে তাসকিনকে সঙ্গে নিয়ে মাহমুদুল্লাহ লড়াইও বেশিক্ষণ টেকেনি। ২৭ রানে মাহমুদুল্লাহ ফিরলে দ্রুত গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ৪ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার ট্রেন্ট বোল্ট। ১৩২ রানের সহজ টার্গেটে নির্ভর ও আক্রমণাত্মক ব্যাটিং নিউজিল্যান্ডের। গাপটিলের ঝড়ো ইনিংস থামে তাসকিনের বলে। আরেক ওপেনার নিকোলস ৪৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। প্রায় ৩০ ওভার হাতে রেখে ৮ উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই রাজসিক জয় সিরিজে টাইগারদের সম্ভাবনাকে শঙ্কার মুখে ফেলেছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় নিউজিল্যান্ডের কাছে এমন হার। ম্যাচ জয়ের জন্য টপ অর্ডারে ৫ জনের মধ্যে বড় ইনিংস খেলা খুব দরকার। ব্যর্থতার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে পেসার তাসকিন জানিয়েছেন ২৬০ থেকে ২৭০ রান করতে পারলে লড়াই করা সম্ভব হতো। ম্যাচের প্রথম বলে বোল্টের এমন মায়াবী সুইং, এ যাত্রায় তামিম একটুর জন্য রক্ষা পেলেও ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস পাওয়া যায় তখনই। ম্যাচ জুড়েই সেই দাপট থেকেছে কিউই বোলারদের। আরও একবার টাইগারদের ব্যাটিং সামর্থ্য কাঠগড়ায়। অধিনায়ক নিজেও দায়ী। টপ অর্ডারকে দায়িত্ব নেওয়ার তাগিদ তামিমের, নইলে সিরিজে ফেরা কঠিন হয়ে যাবে। সকালে ব্যাটিং করাটা ডিফিকাল্ট ছিল, সিম হচ্ছিল, সুইং হচ্ছিল, বাট আমার কাছে মনে হয় যে
আমাদের ডিসমিসালসগুলো যদি দেখেন এখানে অলমোস্ট 3-4টা ডিসমিসাল ওয়ার ভেরি সফট ডিসমিসালস, যেগুলো আমরা এক্সপেক্ট করি না। সৌম্যকে 7 নম্বরের জন্য প্রস্তুত করা হচ্ছিল, হঠাৎ করে আবারও 3-এ এনে বসিয়ে রাখা হয়েছে শান্তকে। অতীতেও এমন সিদ্ধান্তহীনতা বাংলাদেশ ক্রিকেটে বিপদ ডেকে এনেছে। যে টিমটা খেলেছি এই টিমটা যদি আপনারা কম্বিনেশন দেখেন, আমাদের 6th বলার কেউ ছিল না। রিয়াদ ভাইয়ের ব্যাক ইঞ্জুরির কারণে উনি বোলিং করতে পারছেন না, হয়তো বা উনি পুরো সিরিজে বোলিং করতে পারবে না। তো আমাদের 6th বোলিং অপশনই ছিল সৌম্য। এত কম রানের পুঁজিতে কিছুই করার থাকে না বোলারদের। পেস বান্ধব কন্ডিশনে তাই পেসারদের পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি ঠিকঠাক। রান অনেক কম হয়ে গেছে। এই রান নিয়ে বোলাররা তেমন কিছুই করতে পারবে না। ওদের বোলাররা সবসময় ভয়ঙ্কর। ব্যাটসম্যানরা শুরুটা ভালো করতে পারেনি, এখনো 2 ম্যাচ বাকি। আশা করি সেরাটা দিয়ে ভালো কিছু করতে পারবো। কঠিন বাস্তবতায় ঘুরে দাঁড়ানো কঠিন, তবে অসম্ভব নয়। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে 23 মার্চ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।